হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখানে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে কথা বলবো দেবার অ্যাডভান্স বুকিং নিয়ে, ডে ওয়ান ফাইনাল অ্যাডভান্স বুকিং। তো কোনো রকমে কিন্তু 1 কোটি পার করেছে, যেটা এই সিনেমাটার জন্য কখনোই খুব একটা ভালো নয়। এবং যদি ওয়ার্ড অফ মাউথ ভালো না হয়, যদি মোটামুটি অডিয়েন্স সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড না হয়, স্পট বুকিং যদি ভালো না হয়, গ্রোথ যদি না আসে, এই সিনেমাটা কিন্তু বড় কিন্তু ডিজাস্টার হয়ে যেতে পারে। এবার কেমন হয়েছে সিনেমাটা বা কতটা রিমেক হয়েছে সেটা তো আমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। আমি তো জাস্ট এই ভিডিওটা করি, একটু পরে বেরিয়ে যাবো, সেখান থেকে দেখে তারপর রিভিউ করবো কেমন লাগলো, সেটা অবশ্যই দেখবেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে অ্যাডভান্স বুকিং কিন্তু একদমই ভালো হয়নি। এখনও প্রতি 1 ঘন্টায় কিন্তু 1 সপ্তাহ আগে রিলিজ হওয়া স্কাইফোর্সের কিন্তু টিকিট বুকিং কিন্তু বেশি হচ্ছে। স্কাইফোর্স এখন 1 ঘন্টায় 6,000 7,000 করে টিকিট বিক্রি করছে, সেখানে এটা কিন্তু কোনো রকমে 1 ঘন্টায় 1,000 2,000টা টিকিট বিক্রি করছে, যেটা কখনই খুব একটা ভালো রেসপন্স নয়। দেখা যাক এটা আলটিমেটলি আজকে বিকেল থেকে গ্রোথ নেয় কিনা, বা শনি রবিবার একটা ভালো রকম হিউজ গ্রোথ নিতে পারে কিনা ভালো রিভিউ আসার পরে। দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদেরটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালারকে নিয়ে। তো সালার টু আসছে তো আমরা সবাই জানি, কিন্তু এটা সংক্রান্ত একটা বড় আপডেট ডাইরেক্টর প্রশান্ত নীল বলেছে, এবং যেটা খুব এক্সাইটিং। তোমাদের নিশ্চয়ই মনে আছে সালার ওয়ান একটা সিন ছিল যেখানে প্রভাসের হাতে একটা প্লাস্টিকের ছুরি ছিল, এবং সেটা থেকে ওর মা, প্রভাসের মা, ভয়ে রীতিমতো কাঁপছিল। এবার এই সিনটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু সালারে সেইভাবে নেই। তো বলা হচ্ছে ওই সিনটার এক্সপ্লেনেশন বা কারণটা কি, কী কারণে এরকম সামান্য ছুরি নেওয়াতে অতটা ভয় পাচ্ছে, সেটা কিন্তু একটা বড় এক্সপ্লেনেশন কিন্তু সালার টুতে থাকতে চলেছে। ওই সিনটাতে চরম ভায়োলেন্স থাকবে, এবং সালার টু এর মেন সিন আর কি, এটা মানে সিনেমার মেন অংশ বা বলা যেতে পারে ইম্পর্টেন্ট সব থেকে সিন ওটাই হতে চলেছে, এবং যেটা দেখে দর্শকের রীতিমতো প্রত্যেকটা মানে সিনের রীতিমতো গুজবাম্স হবে। তো এটা শোনার পরে সালার টু নিয়ে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমরা এটা শোনার পর কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা যেটা নিয়ে সেটা হচ্ছে স্পিরিটকে কেন্দ্র করে, যেটা প্রভাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং প্রজেক্ট। তো যেটা ফাইনালি জানা যাচ্ছে যে এই সিনেমাটার স্ক্রিপ্ট পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র শ্যুটিংয়ের পালা। তো যেটা জানা যাচ্ছে মে মাস থেকে এই কাজটা শ্যুটিং স্টার্ট হতে চলেছে, এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে মোটামুটি কিন্তু 2026-এর মিডিল করে এই সিনেমাটা কিন্তু রিলিজের প্ল্যানিং চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এবং এটার পরই সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিম্যাল পার্ক নিয়ে বসবে। তবে তার আগে পুরো কাজটা, পুরো টাইমটা এই সিনেমাটার পেছনে দিতে চলেছে, এবং বহুদিন ধরে কাজটা শ্যুটিং হবে। মে মাস থেকে ফাইনালি শুরু হচ্ছে, এবং 2026-এর মিডিল করে তাদের আনার প্ল্যানিং রয়েছে। তো দেখা যাক কী হয়। আমি তো এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এবং প্রভাসকে সিনেমাটার জন্য একটা পুরো ছিমছিমে ফিগার আবার বানাতে হচ্ছে, যেটা বেশ কদিন মিসিং ছিল। আগের মতো পুরো রোগা চিপচিপে একটা ফিগার বানানোর চেষ্টা চলছে। তো দেখা যাক সেটা কীরকমভাবে আসে এবং কেমন হয়। পরের আপডেটটা SSMB29-কে কেন্দ্র করে মহেশবাবু এবং SS রাজামৌলির আপকামিং প্রজেক্ট। তো আমরা সবাই জানি এখানে প্রিয়াঙ্কা চোপড়াও থাকছে। তো যেটা জানা যাচ্ছে যে এটা তো প্রিয়াঙ্কা চোপড়া একটা বলতে পারে অনেকদিন পর ইন্ডিয়ান সিনেমাতে কামব্যাক, এবং এই প্রজেক্টের জন্য প্রিয়াঙ্কা চোপড়া নাকি 30 কোটি টাকা নিচ্ছে। যে কোনো লেডি অ্যাক্ট্রেসের জন্য এটা একটা হিউজ ব্যাপার, এবং প্রিয়াঙ্কা চোপড়া সেই ক্যাপাবিলিটি রয়েছে। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এমন এমন কিছু পারফর্ম করেছে যেগুলো মানে ভাবনা চিন্তার বাইরে। প্লাস হলিউডে এতটা গিয়ে নাম কামিয়েছে, সেখান থেকে এতদিন পর বলিউডে কামব্যাক, যেখানে বলিউড তাকে একসময় রীতিমতো সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বা বলিউডে কামব্যাক বলা ভুল, ইন্ডিয়ান সিনেমাতে কামব্যাক বলা ভুল। সেখানে দাঁড়িয়ে সাউথের সিনেমা এত টাকা চার্জ করছে, এটা থেকে ভাই বলিউডের তো রীতিমতো ফাটবে, অবশ্যই ফাটবে। তো এটা একটা খুবই ভালো খবর। প্রিয়াঙ্কা চোপড়া একজন ভালো অ্যাক্ট্রেস, তার পেছনে 30 কোটি টাকা খরচ করা যায়, সে একার কাঁধেও কিন্তু সিনেমা হিট করাতে পারে। প্লাস এই সিনেমাতে তো বোঝা যাচ্ছে তার একটা অ্যাক্টিংয়ের জায়গা থাকবে, কারণ SS রাজামৌলি সিনেমায় নায়িকাদের ইম্পর্টেন্স তো থাকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কাস্টিং বেশ বড় হচ্ছে, জন আব্রাহামও রয়েছে, আমরা খবর পেয়েছিলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা খাদানকে কেন্দ্র করে। তো খাদান সংক্রান্ত যেটা আপডেট উঠে এসছে, এই সিনেমাটা তো অলরেডি দুবাইতে দুটো মানে শো পেয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে পাবলিক ডিমান্ডে দুবাইতে আরও কিছু শো বাড়ানো হয়েছে, এবং UAE-তে আরও বেশ কিছু জায়গাতে ভালো রকম কিন্তু শো এই সিনেমাটা পেয়েছে পাবলিক ডিমান্ডে। এবং এই সিনেমাটা লন্ডনেও রিলিজ করতে চলেছে, কারণ রিসেন্টলি দেব একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে লন্ডনে রিলিজ হবে, এবং সম্ভবত পরের মাসে ফেব্রুয়ারি মাসে কোনো একটা টাইমে তারা লন্ডনে আর কি রিলিজের প্ল্যানিং করছে। তো দেখা যাক, প্রত্যেক মাসে এক একটা করে বিদেশ ট্যুর হচ্ছে, এটাও বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় না, খুবই নতুন। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক অনেক বড় প্রশস্ত হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপরের আপডেটটা হেরাফেরি 3-কে নিয়ে। তো আমরা তো ফাইনালি জেনে গেছি হেরাফেরি 3 হচ্ছে, এবং ওজি ডাইরেক্টর প্রিয়দর্শন করছে, এবং ওজি ক্যারেক্টাররাও কিন্তু ফিরছে। আমরা তো জানি রাজু, শ্যাম এবং পরেশ রাওয়াল তো মানে থাকছে এই সিনেমাটার মধ্যে, মানে বাবু ভাইয়া তো থাকছেই। প্লাস কাজরা সেট থেকে শুরু করে আরও বিভিন্ন যে ক্যারেক্টারগুলো ফেরিতে ছিল, তাদেরও কিন্তু কামব্যাক হবে, এবং সম্ভবত হেরাফেরি মানে ফেরির পর থেকেই হচ্ছে। কিন্তু যেটা মেন অ্যাট্রাকশান, যেটা ফেরিতে মিসিং ছিল, যে ক্যারেক্টারটা প্লে করেছিল গুলশান গ্রোভার পার্ট 1-এ, ওই যে ক্যারেক্টারটা প্লে করেছিল কবিরা স্পিকিং, যে ক্যারেক্টারটা প্লে করেছিল, তো সেই ক্যারেক্টারটা হয়তো ফিরতে পারে। তার কারণ কালকে তো মানে যারা মানে ফেরির অংশ বা তারা তো প্রত্যেক বিভিন্ন রকম টুইট বিনিময় করেছিল। সেখানে তিনি গুলশান গ্রোভার একটা টুইট করে এবং বলে যে কবিরা স্পিকিংকে বাদে কী করে ফেরি কথা তোমরা ভাবছো,
আমিও ফিরবো। তো এটার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে সম্ভবত যেহেতু ওজি ডিরেক্টর ফিরছে, তার ওজি যে ক্যারেক্টার যেটা হেরাফেরি ওয়ানে ছিল কবিরা, যেটা খুব ওই সময় জনপ্রিয় একটা ক্যারেক্টার ছিল, তো সেটাকেও কিন্তু একটা ফিরিয়ে আনার কিন্তু চেষ্টা চলছে। তো দেখা যাক সেটা যদি হয় তাহলে তো নস্টালজিয়া আরও মারাত্মক জায়গাতে গিয়ে পৌঁছবে। এবং এই সমস্ত খবরই মানে কী বলবো দর্শক হার্ট টেনে নিয়ে আসার জন্য যথেষ্ট। তো আমি তো খুব এক্সাইটেড, তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এর পরবর্তী আপডেটটা রঘু ডাকাতকে কেন্দ্র করে, রঘু ডাকাতকে নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। প্রথমত আপডেট যেটা হচ্ছে এই সিনেমাটার শুভ মহরত হতে চলেছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিডিল করে, এবং যেটুকু জানা যাচ্ছে যে এই সিনেমাটা মোটামুটি শুটিং ফ্লোরে যাবে ফেব্রুয়ারি মাসে শেষ করে, এবং পুরো মার্চ মাস থেকে শুরু করে 2-3 মাসের একটা লং শিডিউলে এই সিনেমাটার কিন্তু কাজ হতে চলেছে, এবং খুব দ্রুত গতিতে কাজ হবে। কারণ পুজোয় রিলিজ, বুঝতেই পারছো হাতের টাইম যে বিরাট রয়েছে তা নয়, এবং কাজের সঙ্গে সঙ্গে এডিটিং, পোস্ট প্রোডাকশানে কাজ হন, বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু চলতে থাকবে। আর তার পরবর্তী আপডেট হচ্ছে এই সিনেমার নায়িকা কারা হতে চলেছে। ভিলেনকে এখন অব্দি অফিসিয়ালি কিছু কনফার্ম করা হয়নি, খবর এসেছিল অনির্বাণ ভট্টাচার্য, সেটা তোমরা শুনেছি। এবার সেটা যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে একদম 100% বিশ্বাস করে নেওয়ার চাপ রয়েছে। তবে কালকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবদার তরফ থেকে এসছে, এই সিনেমায় দুটো নায়িকা থাকতে চলেছে, এবং সেই দুটো নায়িকা কারা, এবং দুটোই কিন্তু বেশ এই মুহূর্তে এরিয়া বড় না। প্রথম কথা, খাদানের কিশোরী থাকতে চলেছে রঘু ডাকাতে, এবার সেটা দেবদার নায়িকা হিসেবে কিনা সেটা তো আমরা সময়টা বুঝতে পারবো, কিন্তু ইধিকা এই সিনেমা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে, কারণ কালকে দেবদা নিজে জানিয়ে দিয়েছে। এবং অপরদিকে সোহিনী সরকার, সেও কিন্তু এই কাজের অংশ হতে চলেছে। দেবদা একদম অফিসিয়াল কারণ কনফার্ম করেছে যে সোহিনী এই সিনেমাতে থাকতে চলেছে, এবং সোহিনী কিন্তু আমার মনে হয় ডাকাত দলের যদি কোনো একজন ডাকাতিয়া চরিত্র যদি প্লে করে তাকে হেভি মানাবে। মারাত্মক তো পারফর্মার, বা তার যে গলার ভয়েস থেকে শুরু করে যে লুক এক্সপ্রেশন, যদি এরকম হয় যে সোহিনীকে দিয়ে একটা ওরকম কোনো ডাকাতিয়া ক্যারেক্টার প্লে করানো হচ্ছে যেটা রঘু ডাকাত টিমের অংশ, দেবদার রাইট হ্যান্ড, তাহলে কিন্তু ব্যাপারটা মারাত্মক হয়। মানে এরকম কাস্টিং তো সবাই চায় একটা বাংলা সিনেমার জন্য, মানে এমন একটা কাস্টিং যেটা সমস্ত দর্শকে কিন্তু টানবে হিউজভাবে। তো ভালো রকম কাস্টিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খাদানেও কিন্তু হিউজ যে কাস্টিংটা সেটা বিরাটভাবে এফেক্ট ফেলেছিল, এটার ক্ষেত্রেও কিন্তু সেই কাস্টিংয়ে জোরটা দেওয়া হচ্ছে, এবং দেব ইধিকা জুটিও এই মুহূর্তে খুব জনপ্রিয়, লোকে পছন্দ করেছে। তো সেটারও একটা কী বলবো আফটার এফেক্ট তো আমরা বেরোতে পারিনি খাদান দেখার পরে, সেটা কোথাও গিয়ে যদি রঘু টাকাতেও থাকে তাহলে ব্যাপারটা কিন্তু ওয়ার্ক করে যাবে। তো এটা বিরাট ব্যাপার। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, কাস্টিং চরম হচ্ছে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।